আমি ধরে নিচ্ছি প্রথমে যে তোমরা প্রত্যেকেই সেন্ট্রাল অরবিটের থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করেছো। যারা আগের বছর আমাদের সাথে ছিল তারা তো করেছিল, যারা এবছর তাদের অলরেডি আমি দিয়েছিলাম, তাহলে ধরে নিচ্ছি থিওরিটিক্যাল পার্ট সবার কমপ্লিট হয়েছে। তো আমি প্রথমে একটু পুরোটাই সামারি ফর্মে, এটা ডিসকাশন ফর্মে হবে, আমি যখন জিজ্ঞেস করব যে কোনো একজন বা যারা পারবে একটু রেসপন্স করবে তাহলে হবে। প্রথম হচ্ছে আমরা সেন্ট্রাল ফোর্স বলতে কি বুঝি, এটা খুব সামান্য সময় হয়ে যাবে। প্রথম হচ্ছে আমরা সেন্ট্রাল ফোর্স বলতে কি বুঝি আমরা সেন্ট্রাল ফোর্স বলতে? একটা ফোর্স যে অলওয়েজ টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট অ্যাক্ট করে তাকে আমরা বলি সেন্ট্রাল ফোর্স। ইফ এ ফোর্স ইজ অলওয়েজ directed towards a fixed point is known as central force. কোনো পার্টিকেল যদি অ্যাকশন অফ সেন্ট্রাল ফোর্সের আন্ডারে কোনো পাথ ক্রিয়েট করে বা ট্রাভার্স করে, সেটাকে আমরা বলি সেন্ট্রাল অরবিট। তাহলে আমরা প্রথমে সেন্ট্রাল ফোর্স দেখলাম, এগুলো কিন্তু সব করানো আছে, আমি জাস্ট একটু রিমাইন্ড করাচ্ছি। এরপর থেকে আমি যা যা জিজ্ঞেস করব সেগুলো রেসপন্স দেবে। সেন্ট্রাল অরবিটটা লেখা হয়ে যাবে, এরপর থেকে যা যা জিজ্ঞেস করবো সেগুলো রেসপন্স দেবে। সেন্ট্রাল অরবিট বলতে আমরা কি বুঝি? দ্য পাথ described by a particle moving under action of central force is known as সেন্ট্রাল অরবিট। এই দুটো হচ্ছে বেসিক ডেফিনেশন আমাদের ছিল, একটা সেন্ট্রাল ফোর্স, একটা সেন্ট্রাল অরবিট। আমি দুটো আরেকবার একটু জাস্ট লিখে দিলাম। এইবারে যা হবে, আমি যা যা জিজ্ঞেস করব এগুলা কিন্তু ইন্টারাকশন, তোমাদেরকে একটু রেসপন্স করতে হবে। প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট। এর বেশ কয়েকটি ফর্ম ছিল, দুটো ফর্ম তো ডেফিনেটলি আমাদের ছিলই। একটা হচ্ছে পোলার ফর্ম। কি ছিল পোলার ফর্মটা, যে কোনো একজন বলবে? আমি ছবিতে এখানে যেটা দেখিয়েছিলাম যে একটা ফোর্স ক্যাপিটাল পি, এটা কাজ করছে টুয়ার্ডস ও, দ্যাট ইজ দ্য পি ইজ দ্য সেন্ট্রাল ফোর্স। তাহলে এর আন্ডারে সেন্ট্রাল অরবিটের ইকুয়েশনটা কি ছিল? h square by p cube dpdr equals to p. না, পোলার ফর্ম না, ওটা পেডাল ফর্ম ছিল। পোলার ফর্ম ছিল d2u d theta 2 plus u equals to p by h square u square. হ্যাঁ, দিস ইজ দ্য পোলার ফর্ম। এটা 10 মিনিটে হয়ে যাবে, দেখো খুব সুন্দরভাবে হয়ে যাবে, এবং এটা দেখলেও আগামীতে অনেকটা কাজ হবে, পুরো থিওরি যদি নাও পড়তে চাও। আর একটি ছিল পেডাল ফর্ম। পেডাল ফর্ম তুমি যেটা অলরেডি বললে, দ্যাট ইজ দ্য পেডাল ফর্ম, h স্কোয়ার বাই p কিউব dpdr equals to capital P, that is the law of force. 3 নম্বর, আচ্ছা ইকুয়েশন দুটোই ছিল, ইকুয়েশন আর কিছু নেই। এবারে আমি যে কটা জায়গা জিজ্ঞেস করবো একটু উত্তর দেবে। সেন্ট্রাল অরবিট প্লেন কার্ভ না স্পেস কার্ভ? প্লেন কার্ভ। সেন্ট্রাল অরবিট is always plane curve. 2 নম্বর,
এরিয়াল ভেলোসিটি তার অ্যামাউন্টটা কত? এরিয়াল ভেলোসিটি h/2 3 নম্বর, কোন পার্টিকেল কোন একটা পাথ ট্রাভার্স করতে কতটা টাইম টেক করবে আমরা কোথায় থেকে পাবো? দ্যাট ইজ টাইম। আমি পুরোপুরি কিন্তু আমার নোট ধরে যাব না, আমি নোট থেকে অনেকটাই সরে যাবো আস্তে আস্তে। টেকেন টু ডেসক্রাইব দ্য অরবিট। এই এমসিকিউ গুলো থিওরির সাথে কিন্তু করাইনি, এগুলো আস্তে আস্তে আসবে। এবার একটা সিঙ্গেল ফোর্স দেওয়া থাকবে, ফোর্সের অ্যামাউন্ট, ওই পাথটা সামথিং টু সামথিং দুটো পয়েন্ট দেওয়া থাকবে, যেতে কতটা সময় নিয়েছে, এটা কিভাবে বার করবে। প্রসেস একটাই, তুমি প্রসেস জানা থাকলে যে কোনো প্রবলেম করে ফেলতে পারবে। আমরা জানি না, টাইমটা বের করতে হবে। h=r²dθdt, তার মানে h ইন্টু dt ইকুয়ালস টু r²dθ, তার মানে h ইন্টু ইন্টিগ্রেশন dt ইকুয়ালস টু ইন্টিগ্রেশন r²dθ। আমরা যদি পাথ জেনে যাই এখানে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে বাই টেকিং প্রপার লিমিট, যে কোনো প্রবলেম এই ফরম্যাট থেকে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে বাই টেকিং প্রপার লিমিট we can get the time। এটা জাস্ট মনে রাখার জন্য দিলাম। 4 নম্বর, কোন পার্টিকেল যখন সেন্ট্রাল অরবিট বরাবর মুভ করছে তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কনস্ট্যান্ট হয় শুধু ম্যাগনিটিউডে, না কনস্ট্যান্ট হয় মানে কনস্ট্যান্ট ডিরেকশন হোল্ড করে, না কনস্ট্যান্ট হয় না, না ম্যাগনিটিউড ডিরেকশন দুটোতেই কনস্ট্যান্ট হয়? ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোতেই কনস্ট্যান্ট হয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম of a particle moving in a central orbit is always constant in direction and ম্যাগনিটিউড। এটা গেল একটা পার্ট। 5, মোমেন্ট অফ মোমেন্টামের ফর্মুলাটা কি? অ্যাবাউট অরিজিন মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট ও, এক্ষেত্রে হয় mr²dθdt, মানে এক্ষেত্রে mh দ্যাট ইজ কনস্ট্যান্ট, এটা মনে রাখবে। এইচটাকে আমরা কি বলি? অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। এবং এখানে একটা জিনিস খেয়াল করবে, এই প্রশ্নটা একটু পরেই আসবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা কিন্তু আবার কনস্ট্যান্ট হয়, তার মানে এইচ সেটা কিন্তু কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম per unit mass r²dθdt, এটা কিন্তু কনস্ট্যান্ট। এবারে হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন অফ ভি, ভেলোসিটির এক্সপ্রেশন। প্রথমে বলো এইচ এবং ভি এর রিলেশন কি? H equals to VP. H equals to VP. V এবং হ্যাঁ ওটাও একটা রিলেশন আছে। V স্কোয়ার ইকুয়ালস টু, তার মানে H² বাই P² ইকুয়ালস টু H² ইন্টু যেটা তুমি বললে
ইউ স্কোয়ার প্লাস ডিউ ডি থিটা তার স্কোয়ার। এই ফর্মুলাটি আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার এখান থেকে আমি একটা অ্যাডিশনাল টপিক করাবো। এই টপিকটা থিওরির সময় আমরা বলিনি। এই টপিকটা শুধুমাত্র এমসিকিউ পারপাসে আমাদের বেশ কিছুটা বেনিফিট দেবে। আমি একটু ছবিটা নামিয়ে নিই। বেশ কিছু এমসিকিউ আছে যেগুলো এরপর থেকে দেখে তুমি সলিউশন বলে দিতে পারবে, তার জন্যই এই থিওরিটা দেওয়া। আচ্ছা, ওটা তো আমি জিজ্ঞেস করেছিলাম মনে হয়, h ইকুয়ালস টু 2 ইন্টু এরিয়াল ভেলোসিটি। সেন্ট্রাল ফোর্স অফ সেন্ট্রাল অরবিট। ধরে নাও কোন ইকুয়েশন গিভেন অরবিট দেওয়া আছে r টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার n cos n থিটা। এইটা একটু মনে রাখবে, এরপরে এমসিকিউ করার জন্য এটা তোমাকে অনেক বেনিফিট দেবে। দেন 1/r to the power 12 plus 3। হ্যাঁ, ল অফ ফোর্স P ইকুয়ালস টু বা P প্রপোর্শনাল টু 1/r to the power 12 plus 3। এবার এখান থেকে তুমি 5টা কেস স্টাডি করতে পারবে, সেগুলো যদি মনে রাখো তাহলে সুবিধা একটু বেশি পাবে। দেখো, যখন n1, এটা কিসের ইকুয়েশন দেয়? সার্কেল। তার মানে সার্কেলের ক্ষেত্রে ল অফ ফোর্স অলওয়েজ প্রপোর্শনাল টু 1/r to the power 5। যে কোনো প্রবলেম যদি সেখানে 1/r to the power 5 এর সাথে ফোর্স প্রপোর্শনাল হয়, একটা দীর্ঘ ক্যালকুলেশন করে সার্কেল পাথ এস্টাবলিশ করার কোনো প্রয়োজনই নেই, তুমি ডিরেক্টলি লিখে দিতে পারবে দ্যাট ইজ এ সার্কেল। এটা কিন্তু একটা বিরাট বেনিফিট। আমরা প্রথমেই একটা অঙ্ক দেখে ভাবি যে এটা আমার সেই অনার্সের একটা বিরাট অঙ্ক করতে হবে, তা কিন্তু নয়। এই 5টা রুলস যদি মনে রাখতে পারো, যে কোনো প্রবলেম তুমি সহজে এখান থেকে করে দিতে পারবে। when n equals to মাইনাস হাফ, ইকুয়েশনটা কি হয়ে যাবে? r টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস হাফ cos থিটা বাই 2। দেখো, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে p প্রপোর্শনাল টু ইন দ্যাট কেস 1/r স্কোয়ার। খেয়াল করে দেখো, n এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দাও, তাহলে 1/r স্কোয়ার। 3 নম্বর, when n equals to half, এটা কিসের ইকুয়েশন? কার্ডিওয়েডের ইকুয়েশন। in that case p proportional to 1/r to the power 4। তার মানে কার্ডিওয়েডের ক্ষেত্রে ল অফ ফোর্স সবসময়তে ডিরেক্টলি হবে 1/r to the power 4। প্রবলেম করারই কোনো দরকার নেই। n equals to 2, লেমিনস্কেট অফ বার্নৌলি 7। এই স্ট্যান্ডার্ড ফ্যাক্টর গুলোই কিন্তু আমাদের আসে 1/r to the power 7। n equals to -2, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। p প্রপোর্শনাল টু -2 মানে হচ্ছে p প্রপোর্শনাল টু r, p প্রপোর্শনাল টু r। তাহলে এই যে 5টা ফর্মুলা, এই 5টা ফর্মুলা কিন্তু তোমাকে অনেক বেনিফিট দেবে যদি তুমি করতে পারো। নেক্সট আরেকটি আছে, এটাও বলে দিই। যদি অরবিটটা কনিক হয়, যেখানে ফোর্সটা সেন্টারে আছে, ইন দ্যাট কেস আমরা এটাই পেয়ে যাই, যেটা 1/r স্কোয়ার লিখলাম, এটাই কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যায়। সেন্টার অফ ফোকাসে স্যার, ফোকাসে মনে হয় সেন্টার অফ ফোকাসে, মানে ও ফোর্সে বললাম নাকি কি বললাম? হ্যাঁ, সেন্টিতে বললেন আপনি। আচ্ছা, সেন্টার অফ ফোকাসে, সেন্টার অফ ফোর্সটা ফোকাসে আছে, ফোকাসে থাকবে। ইফ the 1/r, হ্যাঁ, দ্য অরবিট is a conic with center of force at focus, then
P also proportional to 1 by r square. তো বেসিক্যালি 1 to 5, এবং যদি 6টা নিয়ে নাও, এই 6টা মনে রাখলে এই ধরনের যে কোনো বড় প্রবলেম তুমি খুব সহজে কিন্তু সমাধান করে ফেলতে পারবে। এবং আমাদের যে প্রবলেমগুলো থাকে আমরা ভাবি যে আমাদেরকে অনেক কষ্ট করে সলভ করতে হবে, তা কিন্তু নয়, ওগুলোকে এভাবেই সলভ করা যায় এবং সহজেই এভাবে সলভ করা যায়। নেক্সট, এবারে আমাকে বলো যে আমরা অ্যাপস বলতে কি বুঝি? মানে যেখানে মানে কি বলবো, ম্যাক্সিমাম ডিসটেন্সটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম হবে যেখানে। আমরা অ্যাপস বলতে রেডিয়াল ডিসটেন্সটা যেখানে কি হবে, ম্যাক্স অথবা মিন হবে। আমরা অ্যাপস বলতে বুঝি এ পয়েন্ট অন দ্য পাথ at which the velocity is perpendicular to the radius vector. Okay, is called apse. আরো আলাদাভাবে বলা যায়, যেটা আমরা থিওরির সময় করেছিলাম, যে সেটা ম্যাক্সিমাম আর ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম, তাই তো? সেটা দিয়ে করেছিলাম, আর ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম। এবার হচ্ছে অ্যাপসের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো। অ্যাপসের ক্ষেত্রে at an apse P equals to R, একদম ক্লিয়ার। নাম্বার 2, du d theta always 0. নাম্বার 3, dr d theta সেটাও 0। নাম্বার 4, radius vector, that is r, for that particular point is either max or min. তাহলে এইটুকু আমরা যদি মনে রাখতে পারি, অ্যাপসের যে স্ট্রাকচার সেটা যে কোনো জায়গাতে আমরা করে ফেলতে পারবো। এবারে হচ্ছে অ্যাপসিডাল অ্যাঙ্গেল। আচ্ছা, একটা কার্ভের কটা অ্যাপস থাকতে পারে? দুটো নয়, মানে অ্যাপস কোনোদিন ইউনিক, হ্যাঁ বলি, অ্যাপস কোনোদিন ইউনিক কোয়ান্টিটি নয়, এটা মনে রাখলেই যথেষ্ট। ওকে, তাহলে অ্যাপসিডাল ডিস্টেন্স আমরা কাকে বলি? মানে distance between apse and central force. Apsidal distance হচ্ছে distance between apse and center of force. The distance of an apse from the center of force is called apsidal distance. নেক্সট হচ্ছে অ্যাপসিডাল অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি? The angle between two consecutive apsidal distance is called apsidal angle. The angle between two consecutive apsidal distances is called apsidal angle. এবারে যদি কোনো সেন্ট্রাল ফোর্স আর এর ইন্টিগ্রাল পাওয়ারে ভ্যারি করে, তাহলে সেখানে কটা অ্যাপস থাকে? একটা, দুটো, না তিনটে, না চারটে? বলো। ম্যাক্সিমাম টু। ম্যাক্সিমাম দুটো, একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, বাট নট গ্রেটার দ্যান টু। ম্যাক্সিমাম দুটো। ইফ এ সেন্ট্রাল ফোর্স varies
as some integral powers of the distances, then there are at most 2 apsidal distances, that is f proportional to r to the power n. f যদি proportional to r to the power n হয় তাহলে সর্বাধিক দুটো অ্যাবসিডাল ডিস্টেন্স সেক্ষেত্রে থাকতে পারে। এর বাইরে আর কি কি পড়তে হবে? এর বাইরে পড়তে হবে ভেলোসিটি ফর সার্কেল, ওগুলো আমি সামারিতে করাচ্ছি না, আমি আলাদা প্রশ্নের মধ্যে চলে যাবো এখনই, ওখানে আমার সব প্রশ্ন সেট করা আছে, ওখানে গেলেই ওগুলো হয়ে যাবে। তাহলে খুব ভালোভাবে থিওরিটা বেশ কয়েকজন পড়েছো সেটা বুঝতে পারলাম, কারণ নাহলে এত সুন্দরভাবে সামারির উত্তর দিতে পারতে না। প্রত্যেকটার উত্তর ভালোই দিয়েছো তোমরা, প্র্যাকটিসটাকে এভাবে একটু জারি রাখবে তাহলেই হবে।